দয়ার কথা যদি উম মানে দয়ার কথা সম্বন্ধে বলতে গেলে প্রথমেই একটা কথা মনে আসে ঠাকুরের। অনেক ভক্তের দয়ার কথা শুনেছি, আর আমরা প্রত্যেকে যারা তার সঙ্গে যুক্ত হয়েছি অল্প বিস্তর যে যাই করে থাকি, সেই অল্প বিস্তর দয়াও আমরা প্রত্যেকেই পেয়ে থাকি, প্রতিনিয়তই পেয়ে থাকি। কিছু কিছু দয়া এমন পাই যেটা আমরা ঠিক প্রত্যক্ষ করতে পারি না, মানে উপলব্ধি সেরকম ভাবে করতে পারি না। কিন্তু যদি একটু ভেবে দেখি, এই একটুখানি যে দয়াটা আমি পেলাম, সেটা যদি না পেতাম তাহলে কি ঘটতে পারতো জীবনে। তার একটা ছোট্ট কথা আমি বলছি। কিছুদিন আগে আমি রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি। ব্যাপারটা অতি সামান্য, কিন্তু তার যদি সেটা দয়াটা না পেতাম, সেই দয়াই আমার কাছে, তাহলে হয়তো সেটা একটা বীভৎস রূপ নিতে পারতো। বাড়িতে এসে যখন আমি বলছি, তখন ভাবছি যে কি ব্যাপার, বাপ রে বাপ। আমি রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছি, গাড়ির পুরো রাস্তা জ্যাম হয়ে রয়েছে, অন্ধকার, সন্ধ্যেবেলার টাইম। তা গাড়ির বাইক আছে, পাশ কাটিয়ে 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 একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখান থেকে আর নড়ার জায়গা নেই, সবাই পুরো জ্যাম। একটা লরির পেছন দিকে এসে দাঁড়িয়ে রয়েছি। এবার লরির পেছন দিক থেকে কতগুলো ওদের ওই লোহার শিক বেরিয়ে রয়েছে, যেটা ওই অন্ধকারের মধ্যে বোঝা যাচ্ছে না। তা আমি দাঁড়িয়ে রয়েছি, সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, লরিটা টার্ন নেবে একটা জায়গা থেকে। তা ওই লরির পেছন দিকে যে মানে চ্যানেল গুলো বেরিয়ে রয়েছে, আমার হেলমেট পরা রয়েছে, যখন ও টার্ন নিচ্ছে, ওই লোহার যে চ্যানেল গুলো আমার হেলমেটের কানের পাশ থেকে আস্তে করে ঘষে ওটা চলে গেল। আমি খালি জাস্ট প্রোডাক্টের মতো এটা কিছু বুঝতে পারলাম, যেটা আমার লাগলো। আমি পরে উপলব্ধি করলাম, দেখলাম যে গাড়িটা আস্তে আস্তে যাচ্ছে, তারপরেও দেখছি ওগুলো সব লোহার শিক, চ্যানেল, স্ক্র্যাপ নিয়ে যাচ্ছে গাড়িটা। তা অতি সামান্য জিনিস। তারপরে যখন আমি কিছুক্ষণ পর গাড়িটা থেমে রয়েছে, আবার গিয়ে 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 দেখলাম, চোখে পড়লো, তখন ভাবলাম বাপ রে বাপ, এই যদি আমার আর একটু হেলমেটটা যদি একটু ভেতরে ঢোকানো থাকতো, তাহলে আমার চোখ কেটে নিয়ে বেরিয়ে চলে যেত, যেটা একটা ভয়ানক আকার নিতে পারতো। তো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেক জিনিস, যেটা আমরা ভাবি যে না, এ তো ক্যাজুয়াল, এ তো এমনি হয়ে গেছে হয়তো, কিন্তু হয় না এমনি। এই রক্ষাগুলো আমরা তখনই পেতে পারি যখন তার সঙ্গে আমরা যোগযুক্ত থাকতে পারি। যদি যোগযুক্ত থাকি, তাহলে এই জিনিসগুলো ঘটে যায় আমার অজান্তেই, যেটাকে আমরা কিছু ফিল করি না। কিন্তু যদি আমরা ঠাকুরের সঙ্গে যোগযুক্ত থাকি, তখন মনে পড়ে। আমার জীবনের একটা স্মরণীয় দয়ার কথা যদি আমি বলি, তা আমি বছর 5-7 আগে একবার বাইরে যাচ্ছি, এটা ট্যুরে যাচ্ছি দার্জিলিং, আমার ফ্যামিলি নিয়ে। তা আমি এখান থেকে ট্রেন ধরেছি, শিয়ালদা থেকে ট্রেন ধরবো বলে, আমার বালি থেকে। ট্রেনটা দমদম যাওয়ার আগে পর্যন্ত এসে, স্টেশন যাওয়ার আগে ট্রেনটা থেমে গেল। ট্রেনটা থেমে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে ট্রেনটা। আর আমার 10টায় দার্জিলিং মেল ছিল, 10টা কততে যেন। তা আমি দেখছি টাইম হয়ে যাচ্ছে, আমার সঙ্গে আরো একটা আমার বন্ধু রয়েছে, তার ফ্যামিলি রয়েছে, আমার ফ্যামিলি রয়েছে। তা আমার 2 বাচ্চা রয়েছে সঙ্গে, একটা একদম ছোট কোলে ছিল তখন, মানে 3-4 বছর, আর একটা এই 10 বছর, 11 বছর। তা আমি
এবার আমরা দাঁড়িয়ে রয়েছি, মানে ট্রেনটা একদম নড়ছে না। আর শুনছি দমদম স্টেশনের একটু কাছাকাছি এসে ট্রেনটা ওইভাবে দাঁড়িয়ে রয়েছে। 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা হয়ে গেল, 40 মিনিট হয়ে যাচ্ছে, ট্রেন নড়ছেই না। তো শোনা গেল যে সামনে অবরোধ হয়েছে, ট্রেন এখন যাবে না। এদিকে ট্রেন, আমাদের টাইম হয়ে যাচ্ছে, ভয় লাগছে। এবার শুনছি স্টেশন আর এখান থেকে কিছুটা গেলে স্টেশন। তো সব প্যাসেঞ্জার দেখি একটু একটু করে নেমে পড়ছে, নেমে হাঁটছে রেল লাইন ধরে। তা আমরাও আস্তে আস্তে, না অত উঁচু থেকে, অত অন্ধকার অন্ধকার ভাব, আবছা আবছা আলো আসছে, আবছা আবছা অন্ধকার একদম। অত গভীর, অনেক রাত্রি তখনও হয়েছে। তা আমরা আস্তে আস্তে করে লাগেজ নামাতে লাগলাম, আর বাচ্চাগুলো কোলে কোলে নিয়ে নামালাম। আমার স্ত্রী নামলো, আমার ওই বন্ধুরা ওনারা নামলো। এবার নেবে রেল লাইন ধরে আমরা এগোচ্ছি। এগোতে এগোতে কিছু দূর এগিয়েছি, আমার হাতে দুটো লাগেজ, আমি অনেক আগে আগে এগোচ্ছি, ফ্যামিলির পিছন দিকে। আমার স্ত্রীর হাত, কোলে একটা বাচ্চা, হাতে একটা, সে ওইটা নিয়ে আসছে পেছনে, আমার হাতে দুটো লাগেজ। তা একটু দূরে আমার মেয়ে, বড় মেয়ে কি করলো, ও বলছে, চেল্লাচ্ছে যে পেছনে ট্রেন আসছে। আমার স্ত্রী, ওরা একটু আলাদা হয়ে গেছিল, মানে স্লো হাঁটছিল, কারণ বাচ্চা কোলে ছিল। তো ওরা মিসগাইডেড হয়ে যাচ্ছিল, আমার মেয়ে বুঝতে পারছে না কোন লাইন দিয়ে ট্রেন আসছে, কারণ দমদম ঢোকার আগে ওখানে অনেকগুলো লাইন। এইবার সে কি করেছে, যে লাইনে ট্রেন আসছে, আমার বড় মেয়ে আমার স্ত্রীকে টানছে সেই দিকে। ও বুঝতে পারছে না দূর থেকে ট্রেনটা যে আসছে। আর আমার স্ত্রী বলছে, না না, এই লাইনটা না, এই দিকটায়। এই দোদুল্যমানতার মধ্যে ওরা রয়েছে। বলছে, আমার স্ত্রী যখন বলছে আমাদের সবাইকে, মানে ওরা একটু ডিটাচ হয়ে গেছিল কিছুটা দূর, বলছে কিছুক্ষণের মধ্যে, বলছে আমরা হতভম্ব হয়ে গেলাম, দেখি আমাদেরকে ধাক্কা মেরে একজন সরিয়ে দিল ট্রেন লাইন থেকে, বলে লাইট পোস্টের সামনে দাঁড়ান, বলে তিনি ওইখানটাতে সরিয়ে দিয়ে দাঁড়ালেন। ট্রেনটা পাস করে গেল ওই লাইন থেকে, যে লাইন থেকে ওরা হাঁটছিল। তারপরে, মানে এগুলো আমরা যখন আলোচনা করি, যখন বলছে আমাদের মানে ওদের সবার সঙ্গে বলছে, আমার স্ত্রী বলছে, আমরা যখন ওই ট্রেনটা পাস করার পরেই অনেক লোকই হাঁটছিল, ওনাকেও আর খুঁজে পেলাম না, আমরা দেখতে পাচ্ছি না। এই হয়তো ভিড়ের মধ্যে চলে গেলেন, অন্য লোকের ইয়ে থাকবে, আমাদেরও ভাবছি যে এরকম কি হতে পারে, কি জানি না। তা ওই রকম ভাবে যে তৎক্ষণাৎ আসলেন, আর ওইভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দাঁড় করিয়ে রাখলেন, কিছুক্ষণের মধ্যে আবার যখন সবাই হাঁটা চালু করলেন, তখন হাঁটতে লাগলো। আমার স্ত্রী ওনাকে ধন্যবাদ জানাবে বলে যখন দেখছে, বলে ও ভিড়ের মধ্যে আর আমি দেখতে পেলাম না কোথায় উনি রইলেন। তো সেই একটা, মানে আমাদের যখন আমরা, আমার হাতের কাছে বলছে, তখন আমি তো অনেকটা এগিয়েছিলাম, শুনে আমরা, আমার বন্ধু ছিল, আমরা ওই ফ্যামিলি, ওরা আমরা সব অবাক হয়ে গেলাম যে কিভাবে আমার প্রাণে রক্ষা পেয়ে গেল পুরো ফ্যামিলি আমার। তা যদি আমরা তাকে সত্যিকারের ভালোবাসতে পারি, তাহলে তার দয়া আমরা পেতে পারি। কারণ ঈশ্বর তোকে বাসেন ভালো, তাতে তোর কি, তুই যদি না বাসলি ভালো, ছায়ে ঢালা ঘি, কথাটা আমরা শুনি। কিন্তু যদি সত্যি ভালোবাসি, তাহলে তার, আমি যেমন যেমন যতটুকু করব, তার কৃপাও আমি ততটুকুই পাবো। কারণ না করে কিছু পাওয়া যাবে না, সেটা আমরা এখানে জেনে গেছি। তা আমার করণীয় যতটুকু থাকবে তার প্রতি, তার কৃপাও আমি ততটুকুই পাবো। বিশেষ করে আমি যখন এই মানিকদার কাছে প্রথম আমার সাক্ষাৎ হলো, তখন আমি ভাবলাম যে আমরা মানিকদার কাছে গিয়েছিলাম গৌহাটিতে, মানিকদার কাছে যাইনি, গিয়েছিলাম গৌহাটি ঘুরতে, আর ওখান থেকে শিলং ঘুরবো। কিন্তু আমাদের সবসময় টেন্ডেন্সি থাকে কোথাও ঘুরতে গেলে পরে একটু দেখি কোথায় ঠাকুর মন্দির টন্দির আছে কিনা।
তা গৌহাটি গিয়েও আমরা ওখানে খবর নিলাম যে ওখানে থাকার ব্যবস্থা হবে কিনা। শুনলাম হ্যাঁ হবে। তা আমাদের জানা ছিল না যে শিলংয়ে সেই সময় উৎসব চলছে। তা আমরা ওখানে গৌহাটিতে দুদিনের জন্য ঘর বুক করলাম যে ওখানে থাকবো বলে। তো মানিকদা সন্ধ্যেবেলা আসলেন, তখনও মানিকদার সঙ্গে কোনো পরিচিতি নেই। উনি এসেছিলেন অর্ক কালেকশনের জন্য গৌহাটিতে। তা আমরা আনন্দবাজারে খেতে গেছি, রাত্রেবেলা আনন্দবাজার করতে গেছি। তখন মানিকদা ওখানে বসে অর্ঘ কালেকশন করছিলেন, আমাকে দেখে বললেন, ওখানে এক দাদা পরিচয় করিয়ে দিলেন, এনারা কলকাতা থেকে এসছে। তা বলাতে মানিকদা বলল যে কি প্রোগ্রাম আপনার। আমি বললাম এখানে থাকবো দুদিন, তারপরে যাব শিলং, ওখান থেকে আরো কিছু জায়গা স্পট আছে ঘোরার জন্য এসেছি। তো বলছি এখানে কেন দুদিন থাকবেন, আপনি আগামীকাল চলে যান, শিলং উৎসব হচ্ছে। তা আমি বললাম ওখানে তো কোনো আমার এখনো বুকিং করিনি কোনো হোটেল ফোটেল। বলে আমি বলে দিচ্ছি শিলং মন্দিরে থেকে যাবেন। তা মানিকদা ফোন করলেন শিলং মন্দিরে। শিলং মন্দিরে তখন যে রুম ছিল, সে রুম অলমোস্ট বুক হয়ে গেছিল, দেওঘর থেকে সব আসবে, তো পরের দিন প্রোগ্রাম। ঠাকুরের দয়ায় সেদিন আমাদের একটা রুমও জোগাড় হয়ে গেল। মানিকদা বলে দিলেন যে একটা দিনের জন্য ব্যবস্থা করে দিন, আমি পরের দিন যাচ্ছি, গিয়ে তারপরে আমি দেখবো কোথায় রাখা যায়। তো দেওঘর থেকে লোকজন আসবে, তাদের জন্য রুম বুক। সেই অবস্থাতেও আমরা একটা ঘরের ব্যবস্থা করা হয়ে গেল আমাদের জন্য। গেলাম, গিয়েছি ঘুরতে, কোনো আইডিয়াও ছিল না যে উৎসব হবে, উৎসব দেখবো। তা আমরা গিয়ে আমাদের পুরো প্ল্যান চেঞ্জ হয়ে গেল, ঘোরার সবকিছু বন্ধ হয়ে গেল। আমরা ওখানে গিয়ে ঠাকুরের উৎসবের জন্য মেতে গেলাম ওইখানে। আর ভাবছি যে একটার পর একটা ব্যবস্থা কি করে হয়ে যাচ্ছে। ওখানে রুম ব্যবস্থা হয়ে গেল, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেল, যেগুলো যারা অনেক দিন ধরে আমাদেরকে জিজ্ঞেস করছে আপনারা কতদিন আগে বুক করেছেন এখানে রুম। আমি বললাম আমরা কোনো বুক করিনি, হঠাৎই বলে আমাদের আরো লোক আছে, তারা তো মানে অনেকদিন আগে থেকে বুক করেছে, পায়নি, আর এরকম পরিবেশে আপনি পেয়ে গেলেন। আমি বললাম ঠাকুরের দয়া হয়তো পেয়েছি তাই। সেই অবস্থায় ওখান থেকে আমরা থাকলাম। ঠাকুর যে কার মাধ্যমে কিভাবে কি করে সেই দিন উপলব্ধি করতে পারলাম। হয়তো মানিকদাই সেই মিডিয়ার মিডিয়েটর হয়েছিলেন। সেইখান থেকে আমরা কত জায়গা ঘুরলাম, দু এক জায়গা ঘুরলাম, কিন্তু সেইখানেও তার ব্যবস্থা। সেই পাহাড়ের উপর চলে গেলাম আমরা, যেখান থেকে কোনো রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, কিন্তু সেখানেও আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন মানিকদা। তারপরে লাস্টে যখন চলে আসছি আমরা শিলং থেকে, সেইখানেও প্রত্যেকটা স্টেশন মানে দুটো জায়গা স্টেশনেও মানিকদা আমাদের জন্য এমন আয়োজন করে দিলেন যাতে আমাদের কোনো অসুবিধা না হয় পুরো জার্নিটাতে। তো এইগুলো আমাদের কাছে, যারা সৎসঙ্গী তাদের কাছে মনে হয় এগুলো যদি তার সঙ্গে আমরা অ্যাটাচ না থাকি, তাহলে হয়তো এই দয়া এই কৃপা আমরা পাই না। কিন্তু কিভাবে পেয়ে যাই, কার মাধ্যমে পেয়ে যাই সেটা বোঝা যায় না। যখন আমরা তার সঙ্গ করি, তার সঙ্গে যোগযুক্ত থাকি, তখনই হয়তো এইসব কৃপার অল্প বিস্তর আমরা পেতে পারি। তাই জন্য ঠাকুর তার আত্মজীবনী লেখার বিষয়ে যখন বলেছিলেন, তখন অনেকে লিখেছিলেন, কিন্তু সেই রকম অর্থে কেউই লিখে উঠতে পারেনি, কারণ তাকে জানা বোঝা আমাদের এই বুদ্ধির গণ্ডির বাইরে। তাই তাকে আমরা কেউ সেরকম ভাবে প্রকাশ করতে পারিনি। তাকে আমরা কত নামেই ডেকেছি, ফুলফিলার দ্য বেস্ট বলি, ক্রিয়েটার অফ অল বলি, সুপ্রিম গড বলি, সুপ্রিম ফাদার বলি, পরম প্রেমময় বলি, যে নামে কত নামেই তাকে ডাকি, কিন্তু তাকে প্রকাশ করতে পারি না। মানে আমরা সত্যি এই বলছিলেন মানে সত্যি অতি ভাগ্যবান যে এই সদ্গুরুর সান্নিধ্য লাভ করেছি বলে।
আহ, এই দয়া কম বেশি তো সকলেই পেয়েছি আমরা। আমার জীবনে আরো অনেক ঘটনাই আছে, ওই বলি না, যেগুলোকে আমরা সাধারণ ভাবি, কিন্তু এইটার যদি ওটা যদি না হতো, দয়াটা যদি না পেতাম, সেটা আমার জীবনে হয়তো একটা, মানে কি বলবো, এমন একটা দিক হয়ে থাকতো যেটা আমরা কল্পনা করলেও আটকে উঠতাম হয়তো। কিন্তু সাধারণভাবে আমরা ভাবি না, এটা তো একটু সাধারণ ঘটনা, কিন্তু সাধারণ অসাধারণ হয়ে যেতে পারে। এরকম ঘটনা প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা অনুভব করি, যারা তার সঙ্গে যুক্ত থাকি। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করি পরম দয়ালের শ্রীচরণে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর। সত্য দাদা প্রিয় পরমের কাছ থেকে দয়ার কথাগুলো বললেন। এই যে ট্রেন লাইন থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া, তারপরে তাকে না পাওয়া, এইভাবেই রক্ষা করেন আমার প্রিয় পরম। এইভাবেই রক্ষা করেন। আমার জীবনেও বহু ঘটনা আছে কিভাবে কি করেছিলেন। আর দাদা বলছিলেন, আর আমি উপলব্ধি করছিলাম কথাগুলো। তিনি কখন কিভাবে আসবেন আর কিভাবে আমাদের রক্ষা করবেন। একটু ভালোবাসুন, শ্রদ্ধা ভক্তি আর ভালোবাসা দিয়ে তাকে জড়িয়ে রাখুন, তার দুই চরণ যুগল জড়িয়ে রাখুন। দেখুন, যত দুঃখ কষ্টের মধ্যেও সেই আনন্দ আসবেই, আর আপনার মধ্যে বিরাজ করবে। আমরা প্রত্যেকে আপ্লুত হলাম এই দয়ার কথাগুলো শুনে আমার শ্রদ্ধা দাদার কাছ থেকে। প্রিয় পরমের আকুল চরণে শ্রদ্ধা দাদার এবং দাদার পরিবারের পারিপার্শ্বিক ইষ্টচ্ছল মঙ্গল প্রার্থনা করি।